যে হোয়াই দিস ম্যাটার্স, ঠিক আছে, এই সিনেমাটা যখন টিজারটা বেরোয় অ্যান্ড তারপর একটা একটা যখন গান বেরোয়, তখন আমার পার্সোনালি ফিল হয় যে অনেক দিন পর যেরকম আমরা 2006-07 মানে ওই আর্লি 2000-এর সময় বা আর্লি 2010s ওই সময়টাতে 2011-12-13 অব্দি যেরকম একটা মিউজিক্যাল একটা ইন্টেন্স লাভ স্টোরি যেরকম আমরা পেতাম না, এর মধ্যে আমি ওই রকম একটা মানে রসদ খুঁজে পেয়েছি বা ওইরকম একটা হিন্ট পেয়েছি যেটা আমাকে প্রোভাইড করতে পারবে, তাই না? অনেক এমন নয় যে অনেক লাভ স্টোরি আমরা পাই না, এখন অনেক লাভ স্টোরি দেখেছি, সত্যপ্রেম কি কথা, আহ, যেগুলো রম কম অ্যাকচুয়ালি হয়ে যায় বেশিরভাগ সময়, হাম্পি শর্মা কি দুলহানিয়া, বাট প্রপার লাভ স্টোরি যেটা আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্মে এখন বেশি দেখতে পাবো। সাউথ ইন্ডিয়ান বলতে গেলে ভুল হবে, অ্যাকচুয়ালি মালায়ালাম ফিল্ম যেগুলো হয় সেই ফিল্মগুলোতে আমরা বেশি এই ইন্টেন্স লাভ স্টোরি ব্যাপারটা খুঁজে পাই, বা কয়েকটা বাংলা সিনেমা থাকে সেখানে আমরা দেখতে পাই। বলিউডে এই জিনিসটা অলমোস্ট শেষ হয়ে গেছে, সেখানে ওরা মোটামুটি এখন যদি আমরা ইন্টেন্স কিছু দেখতে চাই সেখানে লাভ স্টোরি থাকে না, সেখানে হয়তো কোনো একটা থ্রিলার সিনেমা থাকে বা কোনো একটা স্ট্রাগলের সিনেমা থাকে, এরকম টাইপের কিছু থাকে। তো এই জন্য এই সিনেমাটা আমার বাকি এই রিসেন্ট টাইমে যতগুলো সিনেমা বেরোচ্ছে তার থেকে একটু আলাদা টাইপের লেগেছে, ওই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে কথা বলা উচিত। অ্যান্ড শুধু আমরা এখানে তার ট্রেলার নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো দ্য কামিং ব্যাক অফ মোহিত সুরি। যারা আমরা একটা এজের, যারা অনেকটা ছোট, যারা 2006-07 দিকে জন্মেছে, তারা জানবে না মোহিত সুরি কি জিনিস। তো মোহিত সুরিকে নিয়ে কথা বলবো, অ্যান্ড তারপর কথা বলবো যে এই যে জিনিসটা বললাম আমি যে সাইয়ারা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য, বা আমরা বলিউডকে সত্যি ফিরে আসছে, মানে যে টাইপের মুভি আসছে বিগ বাজেটের সিনেমার সাথে এরকম টাইপের অনেক মুভি, সেগুলো নিয়ে কথা বলবো একটা একটা আস্তে আস্তে। তো টিউন ইন থাকুন, আমি শান্তনু, আপনারা দেখছেন ফাইনালি বাঙালি। ফার্স্ট ট্রেলারটা কিরকম লাগলো? ট্রেলারটা আমার টিজার যেরকম দেখেছিলাম, টিজারটা আমার ট্রেলার থেকে অনেক বেশি অনেস্টলি ইমপ্রেসিভ লেগেছিল, অ্যান্ড যেভাবে আস্তে আস্তে গানগুলো এসছে সেগুলো অনেক বেশি ইমপ্রেসিভ লেগেছিল। অ্যান্ড ট্রেলারে আমরা লিটারেলি কিছুই দেখতে পাই না, আমরা দেখতে পাই যে একটা ছেলে গান গায়, যেরকম আমরা আশিকি টুতে দেখেছিলাম, একটা ছেলে গান গায়, একটা অ্যারোগেন্ট টাইপের ছেলে, যেটা মোহিত সুরি ফিল্মের প্রোটাগনিস্টের মেন ক্যারেক্টারিস্টিক। তো অ্যারোগেন্ট টাইপের একটা ছেলে যে গাঁজা খায়, ড্রিঙ্ক করে কিনা বলতে পারছি না, গাঁজা খায়, মানে উচ্ছন্নে চলে গেছে প্রায়, গান করতে ভালোবাসে সেরকম একটা ছেলে। অ্যান্ড তার সাথে মিট হয় একটা মেয়ে যে ভালো লিখতে পারে। তো দুজন কোলাবোরেট করে একটা ব্যান্ড চালায়, অ্যান্ড যখন দুজন আস্তে আস্তে দি ফল ইন লাভ উইথ ইচ আদার, অ্যান্ড তারপর কিছু একটা সমস্যা হয় যেটার জন্য মেয়েটা ওখানে বলে ছুরি দেখিয়ে যে চলা যা চলা যা, এরকম করে হঠাৎ করে কিছু একটা হয়, অ্যান্ড দুজন আলাদা হয়ে যায়। তারপর ছেলেটা পুরোপুরি একদম একদম অন্য রূপে চলে আসে, যেরকম সে অ্যারোগেন্ট ছিল তার ধরে নিয়ে প্রায় 10 গুণ রূপে চলে যায়। অ্যান্ড তারপর সে এমন নয় যে শেষ হয়ে গেল, যেটা আশিকি টুতে আস্তে আস্তে আহ, আমরা আদিত্য রায় কাপুরের মধ্যে দেখেছিলাম, সেরকম সে হয়নি। সে তার ওই ট্যালেন্টটাকে ধরে সে বিশাল বড় সাকসেস হয়ে গেছে, বাট তার নিজের মধ্যে ওই ওই ব্যাপারটা নিয়ে কিছু একটা সে অনুভব করছে, যেরকম আমরা রকস্টারে যে জিনিসটা দেখেছিলাম যে রণবীর কাপুর বিশাল বড় স্টার হয়ে গেছে, কিন্তু তাও তার মধ্যে খোকলাপন যেটা, যে ভিতরের মধ্যে সে খালি ফিল করছে কিছু একটা, সেটা তার মধ্যে সবসময় রয়েছে, and সেটা তার গানের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। অ্যান্ড উল্টো দিকে মেয়েটাকে দেখি আমরা একটা ঝলকে দেখতে পাই যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, সিঁদুর দেখতে পাই আমরা। তো এরকম করে লাভ স্টোরিটা ইয়ে হয়, অ্যান্ড এন্ডে গিয়ে আবার ওই সামনের শর্টগুলো দেখানো হয়। যদি ট্রেলার কাট বলি, ট্রেলার কাট আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে স্টোরিটাকে আমরা ধাপে ধাপে দেখতে পাই না। যেরকম একটা ভালো সিনেমা হলে তার স্টোরিটাকে আমাদের অলমোস্ট বলে দিতে হয় যে এটা স্টোরি থাকে বিশাল, এটা তো থ্রিলার সিনেমা নয় যে আপনি লুকিয়ে রাখবেন কিছু। এটা যেহেতু একটা ড্রামা, সেখানে আপনি স্টোরিটা বলে দিতেই পারেন, এবার দর্শক গিয়ে সেখানে জাস্ট ইমোশন খুঁজবে, তাই না? সেখানে কিছু গিয়ে হঠাৎ করে দেখি চমকে যাওয়ার মতন কিছু খুঁজবে না। তো সেই জন্য আমার ট্রেলার লেভেলে বিশাল কিছু ইমপ্রেসিভ লাগেনি সত্যি কথা বলতে। বাট যেটা মোস্ট পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এক তো মিউজিক। আমরা সবাই জানি মোহিত সুরি আমাদের কি কি ফিল্ম দিয়েছেন, তার প্রত্যেকটা সিনেমা গুনে দেখুন, প্রত্যেকটা সিনেমা গুনে দেখুন, প্রত্যেকটা সিনেমার আপনি মিউজিক টপ নচ পাবেন। মোহিত সুরি ফিল্মোগ্রাফি যখন আসবো তখন সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সেকেন্ডলি, যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো দেখুন, একটা হচ্ছে অরিজিৎ সিং এর যে ধুন, বাস সাইয়ারা যে মেন থিম সংটা, যে ইস্ক, যে গানটা যে গিয়েছিল সে তাকে দিয়ে গাইছে, আমি নামটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। আহ, তোমার বিশাল মিশ্রা গান গিয়েছে, ওই হামসফার গানটা। তারপর আমাদের জুবিন নটিয়ালের বরবাদ বরবাদ গানটা তো আমার এই মুহূর্তের ওয়ান অফ দ্য ফেভারিট গান, মানে এত সুন্দর লিরিক্স, এত ইচ্ছা। আর প্রত্যেকটা এখানে একটা জিনিস যেটা করেছে, যেটা মহিত সুরি অলমোস্ট অলমোস্ট নয়, এই আশিকি টুতে করেছিল, যে আলাদা আলাদা কম্পোজার দিয়ে আলাদা আলাদা সিঙ্গারকে দিয়ে গান গাওয়ানো, মানে প্রত্যেকটা গানের মধ্যে আমরা যাতে আলাদা আলাদা এসেন্স খুঁজে পাই।
ভ্যারাইটি থাকে একটা সিনেমার মধ্যে, প্রত্যেকটা গান একই রকম যাতে না হয়, সেই জন্য প্রত্যেকটা গানের লিরিসিস্ট আলাদা, প্রত্যেকটা গানের কম্পোজার আলাদা, প্রত্যেকটা গানের সিঙ্গার আলাদা। অ্যান্ড তারপর যে ফিমেল ভার্সন দিয়ে যে গানগুলো গাইয়েছে সাইয়ারা অ্যান্ড বরবাদ গানটার, সেগুলো শিল্পা রাও আর আমাদের শ্রেয়া ঘোষালকে দিয়ে। তো সেইগুলো প্রত্যেকটা একটা গানকে আমি ফেলে দেওয়ার মতন দেখছি না, প্রত্যেকটা গান কিন্তু আমাকে টাচ করছে। অ্যান্ড এই জন্যই হয় মিউজিক, মোহিত সুরি মনেই করে যে মিউজিক ইজ বিগার দেন দ্য ফিল্ম, মানে ফিল্মটা হচ্ছে ওই মিউজিকটা যেটা আছে সেটাকে কন্টিনিউ করা, মানে গান অনেকগুলো আছে সেটাকে কন্টিনিউ করে একটা গানের সাথে একটা গানকে জুড়ে হচ্ছে ফিল্মের গল্পটা, এটা সে মনে করে। এটা ভুল হতেও পারে, বাট একটা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ এটা। তো সেই জন্য সে তার গানে প্রাধান্য দেয়, অ্যান্ড এই সিনেমার ইউএসপি হচ্ছে তার গান। সেকেন্ডলি যেটা পজিটিভ পয়েন্ট সেটা বলবো হচ্ছে দ্য কাস্টিং অ্যান্ড দেয়ার পারফরমেন্সেস। কাস্টিং এ দেখুন, এখন তো চলছে একটা জামানা বহুত দিন আগে থেকে, সারা জীবনই চলতে থাকে হয়তো বলিউডে, নেপোটিজম। তো আহান পান্ডে হচ্ছে, যারা জানেন না তাদের বলে দিই, অনন্যা পান্ডের কাজিন ব্রাদার আর কি। তো তাকে কাস্ট করা হয়। অ্যান্ড আমার কোনো সময় মনে হয়নি যেরকম ইব্রাহিম আলী খান বা আরো যারা যারা নেপোটিজম, নেপো কিড আছে, শাহরুখ খানের মেয়ের কথা বেশি বলা যাবে না, সবাই বয়কট করে দেবে, বাট এরা এই যে আর্কিস বলে যে যেটা এসেছিল, সেখানে এত বাজে বাজে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়েছে, যা নেপো কিডসদের, তারা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না। তো এরকম নেপো কিডদের বাইরে গিয়ে, যেরকম আদিত্য রয় কাপুর এসেছিল, এসে সে তো ছেয়ে গেছে, রণবীর কাপুর যেরকম এসেছিল এসে ছেয়ে গেছে। তো প্রথম সিনেমাতেই বোঝা যায় তার পোটেনশিয়াল কতটা। এখানে কিন্তু আহান পান্ডে শুরু থেকে প্রত্যেকটা গানে তার এক্সপ্রেশন, ইভেন ট্রেলারেও যখন সে ফার্স্ট সিনটা, যখন সে একদম স্টার্ট করছে, ট্রেলারটা হঠাৎ করে শুরু হয়, যখন ওয়াইআরএফ এর আপনার ব্যানারটা রিভিল হচ্ছে, ওই সময় থেকে তার ডায়লগ শুরু হয়, অ্যান্ড তার রেঞ্জটা বোঝা যায়। হ্যাঁ, এবারে কিরকম লেখা হবে ফার্স্ট সিনেমা আমরা একদম টপ নচ বলতে পারবো না, কিন্তু প্রত্যেকটা সিন যেখানে ইন্টেন্স সিন, সেখানে তার এক্সপ্রেশন সেরকম দেখা গেছে। আহ, তার ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারটা এরকম কোনো ক্রিঞ্জ, মানে এইসব লাভ স্টোরি তো ক্রিঞ্জ ভাবে কান্নাকাটি এইসব জিনিস নেই, ডার্ক এলিমেন্ট থাকেই মৈত্রী সিনেমার মধ্যে, সেই জিনিসটা আমি ফিল পাচ্ছি। দ্বিতীয়ত অনিত পাড্ডা যে মেয়েটা, সে আগে একটা সিনেমা করেছে, নামটা আমার মনে পড়ছে না, বাট আননোন ফেস, কেউ চেনে না। আমি যখন এটা নিয়ে যখন বানাবো বলছিলাম, অনেকের সাথে কথাবার্তা বলছি, অনেকে রেকমেন্ড করছিলাম যে এর গানগুলো শোন, এই টিজারটা দেখ, এটা একটা ভালো সিনেমা, আই এম লুকিং ফর ইট। তো কেউই চেনে না, মানে আমি হয়তো দুবার তিনবার বলেইছি কাউকে, তারা নামগুলোও ভুলে গেছে। তো এতটা আননোন ফেসেস, তারা দুজনকে নিয়েছে, দুজনের নিউ কামার, বাট দুজনের আপনি যখন ট্রেলারটা দেখবেন, আপনি মানে আমার সাথে যদি দেখে থাকেন অলরেডি, তো দুজনের পারফরমেন্স এত ভালো, অ্যান্ড ভয়েস দুজনের, যখন কথা বলছে কথাগুলোর মধ্যে ফিলটা পাচ্ছি যে কি বলতে চাইছে। সো দ্যাট ইজ আ ভেরি বিউটিফুল পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট এই ট্রেলারটার মধ্যে, যেটা আমার মনে হয় যে সিনেমাটা যখন আমি দেখতে যাব বা আপনারা যখন দেখবেন, তখন সিনেমার মধ্যে যদি স্টোরি ঠিকঠাক থাকে না, পারফরমেন্সের জন্য কোনো সময় লেট ডাউন হবে না, বা শুধুমাত্র মিউজিকের উপর ভর করে সিনেমাটা এগিয়ে যাবেন। যদি স্টোরি ঠিকঠাক হয়, এই সিনেমাটা কিন্তু ক্ষমতা রাখে একটা ভালো একটা, দেখুন এই সিনেমা তো হঠাৎ করে 200-300 কোটি কামিয়ে নেবে না, বাট টাইম টাইম আফটার টাইম, যেরকম আশিকি টু করেছিল, টাইম আফটার টাইম কিন্তু গিয়ে মানুষের মনে দাগ কাটবে। তো সেই জন্য আমি এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড বেশি হোপফুল এই সিনেমাটা নিয়ে। দ্বিতীয়ত যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তার নেগেটিভ পয়েন্টস। যেরকম পজিটিভ পয়েন্টস এর মধ্যে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, মোহিত সুরিকে আমরা অলরেডি জানি যে কিরকম কাল্ট ফিল্মস দিয়েছে আমাদের প্রত্যেকটা, সেরকম তার নেগেটিভ পয়েন্টও কিন্তু এই সেম। কারণ মোহিত সুরির একটা স্টিরিওটাইপ, একটা ঘরানা আছে যেখানে তার প্রোটাগনিস্ট যে ঈশ্বরে বিশ্বাস করে না, অলমোস্ট উচ্ছনে চলে গেছে, গাঁজা খায়, কোনো একটা জিনিসে বিশ্বাস করে, নিজের মতন থাকে, কাউকে মেনে চলে না, এরকম একটা। আর একটা যে মেয়ে থাকে প্রোটাগনিস্টে উল্টো দিকে, সেই মেয়েটা থাকে সেই ঈশ্বরে বিশ্বাস, ঠিক তার উল্টো উল্টো এইগুলো, মানে একটা যদি আগুন হয়, একটা হচ্ছে বরফ, এরকম টাইপের। তো তারা দুজন মিট করে অ্যান্ড ছেলেটাকে হিল করে, ঠিক আছে, কোনো সময় হিল করে, কোনো সময় করতে পারে না। দুজন বেশিরভাগ সময় কেউ না কেউ একজন দূরে চলে যায়, ঠিক আছে, বা খুব কম সময় দেখা গেছে এদের মিল হয়েছে। তো এরকম একটা ব্যাপার আমার প্রত্যেকটা সিনেমার মধ্যে দেখতে পাই, এই সিনেমার মধ্যেও বা এই ট্রেলারটার মধ্যেও আমি সেই জিনিসটা একটা দেখতে পাচ্ছি, একই রকম জিনিস। তো এটা একটা ব্যাপার হতে পারে যে ওল্ড স্কুল লাভ, এগুলো তো ওল্ড স্কুল লাভ, যে সময় আমরা স্কুলে পড়তাম ওই সময় হাত কেটে নেওয়া বা ইয়ে করা, এই সময়। এখন যুগ অনেক পাল্টে গেছে, এখন মডার্ন লাভ অন্যরকম। তো ওই ইন্টেন্সিটিটা লাভের মধ্যে এখন দেখা যায় না। তো এরকম একটা ওল্ড স্কুল লাভ সে এখন কিরকম ভাবে প্রেজেন্ট করবে, কারণ এই স্টোরিটা আমি যতটা জানি যে এখন কিন্তু লেখা নয় এটা। যখন আশিকি টু বেরিয়েছিল, তারপরেই যখন বিশেষ ফিল্ম থেকে বলা হয় যে আশিকি থ্রির জন্য একটা স্ক্রিপ্ট দিতে,
তারপর কিন্তু সে নিয়ে যায় এই স্ক্রিপ্টটাই, অ্যান্ড তারপর মনে হয় কোনো কারণে মহেশ ভাট তখন আলাদা হয়ে যায়, মহেশ ভাটের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, তো তার সাথে সিনেমা করে ছেড়ে দেয়, and তারপর এতদিন পর ওয়াইআরএফ এই সিনেমাটা করছে। তো এই স্টোরিটা কিন্তু অনেকদিন আগে, তো সেটা এখন গিয়ে কি করে সে মানুষের সাথে, মানে এখনকার যে স্টোরিগুলো চলছে তার সাথে কিভাবে কানেক্ট করবে সেটা আমি বলতে পারছি না। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে যদি না বিশাল কিছু রসদ থাকে স্টোরির মধ্যে। দ্বিতীয়ত যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে আহ, তার রিসেন্ট পাস্ট। আগে 2013-14 ব্রেক ভিলেন অব্দি যতগুলো সিনেমা সে বানিয়েছিল সবগুলোই কিন্তু আমরা এখনো দেখতে পারি, রিওয়াজ করতে পারি, বাট তারপর যেগুলো বানিয়েছে সেগুলোকে আমরা একবারও দেখতে পারি না। তার মধ্যে বলতে পারি যেমন হামারি আধুরি কাহানি, ওয়ান টাইম ওয়াচ ঠিক আছে, অ্যান্ড তারপর মালাঙ্গ, তারপর হাফ গার্লফ্রেন্ড, হাফ অফ এ ফিল্ম, তারপর আবার কিগুলো আছে, অলমোস্ট এগুলোই মনে পড়ছে কারণ খুব একটা বেশি আমি দেখিনি। মালাঙ্গ তো বললাম, एक विलन रिटर्न्स, मत आता तो ही अच्छा होता, রিটার্ন মত করনা। তো যাই হোক, তো যে রিসেন্ট পাসটা সেখানে কিন্তু সে মোটেও একটা খুব ভালো সিনেমা দিতে পারছে না, কারণ মহেশ ভাটের সাথে সে যতদিন ছিল ততদিন মহেশ ভাটের তো একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, তো সেই জন্য সব সিনেমাগুলো কিছু না কিছু তার একটা ইনফ্লুয়েন্স থাকতোই, কিন্তু তারপর সে যখন সরে যায় তারপর কিন্তু তার সিনেমা দুমড়ে পড়েছে। তো এটা একটা খারাপ জিনিস হতে পারে। তো মোহিত সুরিকে নিয়ে এবারে যদি আমি কথা বলি, মোহিত সুরি যখন স্টার্ট করে তখন তার বয়স খুবই কম ছিল, মোটামুটি টোয়েন্টিজের একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে। সেই সময় সে ফিল্ম ডিরেক্ট করেছে ধরুন জেহের, কলিযুগ, তারপর वो लम्हे, आवारापन, राज टू, क्रूक, মার্ডার টু, আশিকি টু, এক ভিলেন, হামারি অধুরি কাহানি, এই প্রত্যেকটা সিনেমা যতগুলো দেখলাম, আপনারা যারা সিনেমা ভালোবাসেন কেউ বাদ থাকবেন না যারা এই সিনেমাগুলো দেখেননি। অ্যান্ড এর মধ্যে আমাদের লর্ড ইমরান হাসমি, তার কি পারফরমেন্স, তার লাইফ কেরিয়ারের বেস্ট বেস্ট ফিল্মগুলো সে কিন্তু মোহিত সুরির সাথে দিয়েছে। অ্যান্ড ওই জন্যে আমরা ইমরান হাসমিকে বাকি সব অ্যাক্টরদের থেকে আমরা একটু আলাদা করে ভাবি, কারণ সে সব স্টিরিও টাইপ যে ফিল্মসগুলো হয় লাভ স্টোরিগুলো তার চেয়ে আলাদা টাইপের কিছু দিয়েছে, অ্যান্ড সেই জন্যই আমি আরো বেশি হোপফুল এই সিনেমাটার জন্য, কারণ এটা আমরা যেগুলো দেখি তার থেকে কিন্তু আলাদা হবেই। তো এই জন্য এই সিনেমাটা আরো বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে মোহিত সুরের কামব্যাক করা ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ টপ ডিরেক্টর যেটা আমরা বলতে পারি সেভাবে, মানে সে রেগুলার সিনেমা বানাচ্ছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণ এরপর আওয়ার আপন টু আসবে, কারণ এই সিনেমাটা যদি হিট করে তাহলে আওয়ার আপন টু কিন্তু একটা অন্য লেভেলে যাবে, আর মানুষের একটা ভালো হাইপ থাকবে, অ্যান্ড তার একটা কনফিডেন্স বাড়বে, সে নতুন কিছু প্রেজেন্ট করতে পারবে। এখনো তো আওয়ার আপন নিয়ে আমরা কোনো নিউজ শুনিনি, বাট সেটা আসবে অলমোস্ট আমরা সবাই জানি। তো সুতরাং যদি মোহিত সুরির মতন ডিরেক্টররা আবার সেরকম সিনেমা দিতে পারে তাহলে আমাদের কাছে অনেক ভ্যারাইটি সিনেমা থাকবে রাদার দেন দ্য এক্সেল ফিল্মস উই আর গেটিং অ্যাট রাইট নাও। তো সেই জন্য মোহিত সুরির কামব্যাক করাটা ইন্ডাস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট, আর সেই জন্য এই সিনেমাটা আমার মনে হয় ভালো পারফরমেন্স করা উচিত। এর আরো একটা কারণ হচ্ছে দ্য মিউজিক অফ দ্য ফিল্ম, যেটা নিয়ে আমি একটু আগে কথা বলছিলাম। তো ইন্ডিয়ান সিনেমাতে দেখুন এখন মিউজিকের পরিমাণ অনেক বেশি কমে গেছে, মানে লিপ সিঙ্কে মিউজিক তো আর দেখাই যায় না, যদি একটা মিউজিক থাকেও একটা ঠিকঠাক সিনেমার মধ্যে, ভালো সিনেমা এখন মিউজিক ইউজ করে না, শুধুমাত্র একটা থিম সং ইউজ করে যেটা গোটা সিনেমার মধ্যে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলতে থাকে, বা কোনো কোনো পার্টে একটা ইয়ে দেয়, একটা করে সেগমেন্ট দিয়ে দেয় মিউজিকের। বাট মিউজিক ব্যাপারটা উঠে গেছে, যেটা কিন্তু ছিল না, বলিউড ফেমাসই ছিল একটা ঠিকঠাক মিউজিকের জন্য, প্রত্যেকটা সিনেমার মধ্যে মিউজিক থাকতো, অ্যান্ড কয়েকটা সিনেমা আছে যেগুলো আমরা মিউজিকের জন্যই মনে রাখি, অ্যান্ড এতে আমরা এখন গিয়ে ক্রিঞ্জ ফিল করি না যখন এই সিনেমাটা দেখি, কারণ মিউজিক ইন্ডিয়ার মানে বলিউডের বা ওটা ইন্ডিয়ান সিনেমার একটা ইউএসপি, তো এই চলটা অলমোস্ট উঠেই গেছে। বাট আমরা যখন ইন্ডিয়ান সিনেমা দেখি আর তার মিউজিকগুলো দেখি, এখানে কিন্তু আননেসেসারি ভাবে মিউজিক ইউজ করা হয় না। মিউজিক ইউজ করা হয় তখনই যখন একটা স্টোরিকে ফাস্ট ভাবে দেখানোর জন্য, যে একটা স্টোরি পড়ে যাচ্ছে সেখানে কোনো একটা বারবার ঘটনাগুলো যে টাইম পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, টাইম জাম্প করে যাচ্ছে, তো সেখানে ওই জিনিসগুলোকে সাটেল ভাবে দেখিয়ে 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 একটা টাইম গ্যাপিং যেটাকে বলে, টাইম স্কিপিং, সেটা করার জন্য আমরা মিউজিক ইউজ করতে পারি। বা ধরুন কোনো কেউ প্রেমে পড়ছে, তো সেই জিনিসটাকে খুব ইজিলি আমরা মিউজিকের মধ্যে দিয়ে দেখাতে পারি, যে কোনো একটা ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক বা তার মানসিক অবস্থা সবকিছুকে আমরা মিউজিকের মধ্যে দিয়ে প্রকাশ করি। অ্যান্ড মিউজিক এমন জিনিস যেটা আমাদের নিজেদের মনে দাগ কাটে। কয়েকটা মিউজিক, কয়েকটা নয়, প্রচুর মিউজিক আছে যেগুলো আমরা রাত্রিবেলায় ঘুমানোর সময় এখনো কানে হেডফোন দিয়ে শুনি, অ্যান্ড আমরা যতই ম্যাচিওর হয়ে যায়, যত বড় বড় ভাষণ দিই না কেন, আমরা ফিল করি মিউজিকের যে লিরিক্সগুলো আছে, আর ভালো লিরিক্সিস্ট যে দুটো লাইন লেগে সেই লাইনগুলো মনে হয় যে আমাদের নিজেদের লাইফকে ডিফাইন করছে। তো আমরা সিনেমা দেখি কিসের জন্য? শুধু কি এন্টারটেন হওয়ার জন্য, নাকি শুধুমাত্র একটা স্টোরি দেখে ওয়াও হলাম সেটার জন্য, না নিজেদেরকে ফিল করার জন্য, নিজেদের এক্সিস্টেন্সটা ফিল করার জন্য? আমার মনে হয়
থার্ড পয়েন্টটা অনেক বেশি ভ্যালুয়েবল, কারণ যত সিনেমা আমরা দেখি, যতগুলো আমাদের ফেভারিট সিনেমা বা কাছের সিনেমা, সেই প্রত্যেকটাই কিন্তু আমরা নিজেদেরকে সেখানে দেখতে পাই, একটা মিরর টাইপের, যেখানে আমরা আমরা অ্যাকচুয়ালি খুব কম মানুষ আছে যারা জীবন দর্শন জিনিসটা করতে পারি, মানে নিজেদের নিজেদের লাইফে কি চলছে, যেটা আমরা ভালো করে বললে তামাশা সিনেমাতে দেখেছিলাম যে রণবীর কাপুরের ক্যারেক্টারটা, সে সে বিশাল ট্যালেন্টেড, বাট সে দেখতে চায় না যে, সে ফিউচারটা খুঁজে দেখতে চায় না যে আমি আমি কি করতে চাই, আমি কি করতে পারবো, আমি কি করতে পারবো, সেরকম করতে সে দেখে নিতে চায় যে আমি কি করতে পারি, বা আমার মতন আর কি আছে তার স্টোরি আমাকে বলো, এরপরে কি কি হয়েছিল সেই অনুযায়ী আমি সাজিয়ে নিয়ে চলে যাবো। তো আমাদের সবার মধ্যে এই ব্যাপারটা আছে যে আমরা একটা সিনেমা দেখলাম, অ্যান্ড সেই সিনেমার স্টোরিটা যদি আমার নিজের সাথে মিলে যায়, বা সিনেমার গানগুলো যদি আমার স্টোরির সাথে ম্যাচ করতে থাকে, তখন আমার মনে হয় যে আমার লাইফটা এরকমই। তো আমরা লাইফে অনেক শান্তি অনুভব করি, অনেক উম, কি বলবো, অনেক সহজ করে নিই জীবনটাকে, যে আমাকে প্রত্যেকদিন আলাদা আলাদা করে ভাবতে হবে না যে আমার লাইফটা এরকম হবে, সেটা হোক না হোক সেটা পরের ব্যাপার, বাট মনের মধ্যে ওই শান্তিটা বা ওই ব্যাপারটা, রাত্রে একটা ভালো সুন্দর ঘুম হয় অ্যাটলিস্ট, তাই না? তো এটার জন্য আমরা অনেক সময় সিনেমা দেখি, একটা নিজেকে খুঁজে পাওয়ার জন্য। অ্যান্ড গান সেই সিনেমার বিশাল বড় ইউএসপি, বিশাল বড় একটা পার্ট আমাদেরকে ওই ওই ফিলটা দেওয়ার জন্য। তো আমার মনে হয় যে মিউজিক সিনেমার মধ্যে রাখা উচিত, একদম তুলে দেওয়া উচিত নয়। মানে তুমি যতই সিনেমাটোগ্রাফি টাইট করতে চাও, যতই তুমি একটা কড়া থ্রিলার সিনেমা দিতে চাও, যদি আননেসেসিটি ব্যাপারটা থাকে, তখন আমি মানলাম, বাট যেখানে আমার গান দেওয়া যাবে সেখানে যদি আমি গানটাকে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারি, আর সেখানে আমার করা উচিত। এবারে একটা চল এখন যেটা আসছে, যেরকম বিগ বাজেটের প্রচুর সিনেমা আসছে, আমি নাম নিলে ভর্তি হয়ে যাবে, ওয়ার 2, রামায়ণের 2টো পার্ট, সন অফ সর্দার কিছুদিন পর আসবে। আর আমরা অলরেডি জানি যে সালমান খানের দ্য ভ্যালি অফ গালোয়ান এটা আসছে। প্রত্যেকটা বড় বড় যে স্টারগুলো আছে তাদের প্রত্যেকের বড় বড় বাজেটের সিনেমা অলরেডি আসছে। তার সাথে সাথে যে লাভ স্টোরিগুলো আসছে, অ্যান্ড সেখানে যে আমরা একটা চল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিউ পেয়ার্স, মানে এক তো নতুন মুখ আনা হচ্ছে, বা যেরকম আমরা বড় সিনেমার মধ্যে সাউথ আর নর্থের দুটো হিরোকে আমরা একসাথে দেখতে পাচ্ছি, সেরকম নতুন 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 পেয়ার। এখন আমাদের সিনেমা আসবে, ধরুন পরম সুন্দরী আসবে, সেখানে আমরা দেখতে পাবো সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুরকে। তারপর আসবে আমাদের ধারাক্তু, সেখানে আমরা সিদ্ধার্থ চতুর্বেদী, তৃপ্তি দিমদিকে দেখতে পাবো। বাগি 4 আসছে, সেখানে আমরা এগেইন টাইগার শ্রফের সাথে সোনাম বাজওয়াকে দেখতে পাবো। এক দিওয়ানি কি দিওয়ানি, অনেকদিন পর ব্যাক করছে হর্ষবর্ধন রানীর, তার সাথে আমরা সোনাম বাজওয়াকে দেখতে পাবো। আশিকি 3 আসছে অ্যাকচুয়ালি, আশিকি 3, যেখানে কার্তিক আরিয়ান, শ্রীলীলাকে দেখতে পাবো, অ্যান্ড তেরে ইস্ট মে ধনুষ অ্যান্ড কৃতি সাননকে দেখতে পাবো। এইগুলো এই 2025-এ এখন অব্দি শিডিউল, দেখুন এখনো 5-6 মাস আছে, তার মধ্যে আমরা অলমোস্ট 6টা সিনেমা পাচ্ছি, তাই না? তার সাথে এটা, তো এখন এই চলটা একটা বা এই একটা ট্রেন্ড চলছে যে নতুন নতুন ভাবে মানুষকে উপহার দেয়, সে মানুষ একই মুখ বারবার দেখতে, একই টাইপের স্টোরি বারবার দেখতে দেখতে মানুষ আর দেখতে চায় না। মানে ওটিটিতে বসে দেখলাম ঠিক আছে, কিন্তু মানুষকে এমন কিছু একটা দিতে হবে যেটার জন্য তারা এক্সাইটেড থাকে, অ্যান্ড যেটা তারা নতুন ভাবে কিছু এক্সপিরিয়েন্স করতে পারে। হ্যাঁ, এখানে আশিকি 3 কথাটা যখন বললাম, একটা জিনিস আমার মনে পড়লো যে এই যে গল্পটা, এই গল্পটার সাথে কিন্তু আশিকি 3 গল্পের একটা মিল আছে, সেটা আমরা অনেকদিন আগে থেকেই শুনে আসছি। এই গল্পটা আশিকি 3 জন্যই লেখা হয়েছিল, যেটা সাইয়ারার গল্প, অ্যান্ড কোথাও না কোথাও গিয়ে সেই একই গল্পটা ধরে কিন্তু আশিকি 3 বানানো হচ্ছে। তো আমরা জানি না যে এই সিনেমাটা বেরোলে পরে যখন আশিকি 3 আসবে তারা কি চেঞ্জেস করবে, কারণ সেখানেও আমরা টিজারটা যখন দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম ওই একই রকমই, যে দুজন ওই বাইকের মধ্যে চলে যাচ্ছে, বাইকের পিছন দিক দিয়ে কিস করছে, আহ, এই সিনগুলো দেখছিলাম। অ্যান্ড তারপর বরফের জায়গা বা কার্তিক আরিয়ানের আরো বেশি দাঁড়িয়ে বেরিয়ে গেছে, অন্য জায়গায় গিয়ে গান টান করছে। তো এইরকম জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই এই এর ট্রেলারের ক্ষেত্রে সেই অলমোস্ট একই জিনিস দেখতে পাচ্ছি। তো কতটা ডিফারেন্স করতে পারে সেটা একটা দেখার বিষয় হবে। কিন্তু আমি এই ট্রেন্ডটার দিকে সহমত একদম, কারণ নতুন নতুন জিনিস আমরা দেখতে চাই। অ্যান্ড যেরকম আমাদের অ্যাকশন ফিল্ম দরকার, সেরকম আমাদের এই টাইপের ফিল্মও দরকার। কারণ শুধু অনেক মানুষ আছে, তাই না, যে আপনারা দেখবেন অনেক বন্ধু বান্ধব, আপনারা অনেকে আছেন আছেন যারা অ্যাকশন ফিল্মসের থেকে ড্রামা, ফ্যামিলি ড্রামা বেশি পছন্দ করেন, বা ইন্টেন্স লাভ স্টোরি বেশি পছন্দ করেন, তাই না? তো সেই অডিয়েন্সগুলোর কথা ভেবেও সেই টাইপের সিনেমা বানানো উচিত। তো এই জন্য এই ধরনের সিনেমাগুলো আমাদের যথেষ্ট বেশি প্রাধান্য দেওয়া উচিত। শুধুমাত্র একটা লো বাজেটের ফিল্ম যেটা জাস্ট ব্যবসা করে বেরিয়ে যাবে সেরকম নয়, এই সিনেমাগুলোকেও যথেষ্ট ভালো স্টোরি দিয়ে অ্যান্ড ঠিকঠাক কাস্টিং করে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করে মানুষের কাছে নিয়ে আসা উচিত, যাতে মানুষ শুধুমাত্র ওটিটিতে নয়, এগুলোকে থিয়েটারে গিয়েও একই রকমভাবে উপভোগ করতে পারে, অ্যান্ড শুধু ওয়ান টাইম ওয়াচ করে নয়, এই সিনেমাগুলো যেরকম যেন তারা রিওয়াচ করতে পারে। তো সেইভাবে একটা স্টোরি লেখা উচিত। একটা অ্যাকশন ফিল্মে যেরকম গুরুত্ব দেওয়া হয়, কোন অ্যাঙ্গেল থেকে আমি অ্যাকশন দেখাবো,
বা আমি নতুন কি প্রোভাইড করতে পারবো, কিরকম টাইপের অ্যাকশন প্রোভাইড করতে পারবো, মানুষ যেটা দেখে ভিমরি খেয়ে যাবে, মানে অবাক হাঁ হয়ে তাকিয়ে থাকবে, তাই না? সেই রকম এখানে আমি স্টোরি দেখাতে চাইবো যে একটা লাভ স্টোরি, এই যে এদের বিচ্ছেদটা হচ্ছে দুজনের মধ্যে, যখন মেয়েটা বলছে ছুরি দেখিয়ে তুই চলে যা, তো সেই ওই যে বিচ্ছেদটা হলো, সেখানে আমি নতুন কি জিনিস পাবো? একই রকম জিনিস যদি হয়ে যায় যে দুজনের মধ্যে একটা বোঝাপড়া, বা যেটা আশিকুড়িতে দেখেছিলাম, যে একজন উঠে যাচ্ছে একজন নেমে যাচ্ছে, তাই যাতে মানে যে দুটো ম্যাচেস জ্বলছে, একটা ম্যাচেস যখন জ্বলে যায় তখন সে নিজে পড়ে যায়, যাতে বাকি ম্যাচেস গুলো বা পাশের ম্যাচেস সেটা না জ্বলে, তাই না? মানে নিজেকে সাইড করে নেয়, বা একটা আলু পৌঁছে গেলে সেই আলুটাকে সাইডে সরিয়ে দিতে, যাতে বাকি আলুগুলো না পৌঁছে। সেরকম আশিকুটির ব্যাপারটা ছিল, যে নিজে সরে ওকে বাঁচিয়ে দিল। এখানে যদি একই জিনিস দেখা যায় অলমোস্ট উল্টো উল্টো পার্সপেক্টিভে, তাহলে কিন্তু জিনিসটা আমাদের মোটেও সহ্য হবে না। তো আমরা সেখানে নতুন জিনিস কিছু খোঁজার চেষ্টা করব। তো সেই জন্য এই ধরনের সিনেমাগুলো আমার কাছে খুবই বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি আশা করবো যে আপনারাও সবাই এই জিনিসটা দেখুন। এবারে শেষ যে কথাটা সেটা হচ্ছে যে উইল দিস বি, মানে আমি ট্রেলার দেখে যদি একটা ভার্ডিক্ট দিই যে এটা কি বক্স অফিসে সফল হবে, দেখুন প্র্যাকটিক্যালি যদি আমি বলি, যতগুলো আমি পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট বললাম, আপনারাও স্বাভাবিকভাবে ট্রেলারটা দেখে যদি এতটা অবধি আমার পডকাস্টে চলে আসেন, তাহলে এটা বুঝে যাবেন যে যতই আমি যা খুশি বলি, সিনেমাটা কিন্তু মোটেও 200 কোটির মতন সিনেমা নয়, যে বিশাল একটা মানুষের বিশাল বড় একটা ওপেনিং দিয়ে দিল, বিশাল দিন ধরে চলছে, সবাইকে হাঁ করে দিয়েছে, সেরকম কিছু দেখতে পাইনি, বা সেরকম হাইপও নেই। কিন্তু এটা আমি যদি গাট ফিলিং বলি না, বাকি যে সিনেমাগুলো স্টিরিওটাইপ যে সিনেমাগুলো এখন লাভ স্টোরি জেনারের বেরোচ্ছে, তার থেকে কিন্তু এটা যথেষ্ট আলাদা টাইপের সিনেমা হবে। অ্যান্ড আমার মনে হয়েছে মানুষ এটার জন্য, যখন এটা নিয়ে আরো একটু, এই দুদিন পরে তো রিলিজ, এটা যখন বেরোবে, যখন আর একটু হাইপ বাড়বে, মানুষ ওই সময় যাবে। কারণ ওই সময় মেজর রিলিজ বলতে তার 25 তারিখ সনব সর্দার আর পরম সুন্দরী দুটো রিলিজ আছে। তো তার ওই মাঝখানটাতে, ওই উইকটাতে সেরকম কোনো রিলিজ নেই। আর এখন মনসুন সিজন চলছে, সেখানে মোহিত সুরের সিনেমা আর এরকম গান, এরকম একটা লাভ স্টোরি কে মিস করতে চাইবে? তো আমি চাই যে আপনারা সবাই গিয়ে, যদি আপনাদের ট্রেলারটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা সবাই গিয়ে একবার দেখুন। অ্যান্ড তখন যখন আমি এটা নিয়ে, যদি সিনেমাটা সেরকম ভালো হয়, অবভিয়াসলি কথা বলার জায়গা থাকে, তাহলে সেটা নিয়ে একটা রিভিউ অবশ্যই দেবো। অ্যান্ড সেখানে আপনারা আবার ফিরে আসুন। আমি ছিলাম শান্তনু, আপনাদের ছিলেন ফাইনালি বাঙালি। আবার পরের দিন দেখা হবে। নমস্কার।